আচ্ছা, একবার ভাবুন তো, একজন তরুণের মাসিক 23,000 টাকা বেতনের প্রায় পুরোটাই যদি মাসের শেষে উধাও হয়ে যায়, তাহলে কেমন হবে? এটা কিন্তু শুধু কিছু সংখ্যার গল্প না, এটা একটা গভীর ব্যক্তিগত সংকটের গল্প। আর সেখান থেকে বেরিয়ে আসার একটা দারুণ প্ল্যানের কথা আজ আমরা আলোচনা করব। চলুন, এই অসাধারণ আর্থিক উদ্ধার অভিযানের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটা হচ্ছে এই সংখ্যাটা দিয়ে, 23,000 টাকা। এটা রাজেশ নামের এক তরুণের মাসিক আয়, আর এই আয়ের উপরেই তার পুরো পরিবার নির্ভর করে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা তো বেশ ভালো একটা আয়, তাই না? কিন্তু আসল ছবিটা কিন্তু একদমই অন্যরকম। আর এটাই হলো সেই আসল ছবিটা। রাজেশের মাসিক খরচ 20,500 টাকা, মানে মাস শেষে হাতে থাকছে মাত্র 2,500 টাকা। তো প্রশ্নটা হলো, এতগুলো টাকা আখির যায় কোথায়? এ কথাগুলো কিন্তু রাজেশের নিজের মুখ থেকে বলা। ওর অসহায়ত্ব আর দিশেহারা অবস্থাটা এই একটা লাইনেই স্পষ্ট ফুটে উঠছে। যখন চারদিক থেকে আর্থিক সংকট ঘিরে ধরে আর পথ দেখানোর মতো কেউ থাকে না, তখন পরিস্থিতি ঠিক কতটা কঠিন হতে পারে সেটাই কথাগুলো শুনলেই বোঝা যায়। তো আমাদের প্রথম অধ্যায়, একটা বেতন যেটা চোখের নিমেষে উধাও হয়ে যায়। চলুন দেখি কিভাবে এমনটা সম্ভব। রাজেশের গল্পটা বুঝতে হলে ওর পরিস্থিতিটা জানা খুব জরুরি। ওর বয়স মাত্র 25, কাজ করে কোয়েম্বাটুরের একটা টেক্সটাইল মিলে। কিন্তু ওর কাঁধেই রয়েছে বিহারে থাকা বাবা মা আর ছোট বোনের পুরো দায়িত্ব। এই দায়িত্ববোধটাই কিন্তু ওর সব আর্থিক সিদ্ধান্তের পেছনে কাজ করেছে। এই ক্যাশ ফ্লো চার্টটা দেখলেই কিন্তু আসল সমস্যাটা চোখে পড়বে। ভাবুন একবার, আয়ের 78% চলে যাচ্ছে শুধু লোনের কিস্তি বা ইএমআই মেটাতে। তার মানে নিজের খরচ, জমানো বা কোনো এমার্জেন্সির জন্য হাতে বলতে গেলে কিছুই থাকছে না। ঋণের বোঝাটা ওর পুরো আয়টাকেই গিলে ফেলেছে। এবার আমাদের দ্বিতীয় অধ্যায়, ঋণের পাহাড়। চলুন এই সমস্যার একদম গোড়ায় গিয়ে দেখি ব্যাপারটা কি। এই টেবিলটা একবার দেখুন, 4-4টে পার্সোনাল লোন, যেগুলো সুদের হার বছরে প্রায় 13%। কিন্তু আসল ভয়ঙ্কর ছবিটা হলো শেষে দুটো অপ্রাতিষ্ঠানিক লোন। গ্রামের মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের সুদ প্রতি মাসে 5%, আর গয়না বন্ধক রেখে নেওয়া লোনের সুদ মাসে 3%। এই সুদের হারগুলোই হলো আসল ফাঁদ। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? প্রতি মাসে 5% সুদ, মানে বছরে সেটা 60%-এরও বেশি। এটা কোনো সাধারণ লোন নয়, এটা একটা মারাত্মক ঋণের চক্র। এই অমসম সুদের অপ্রাতিষ্ঠানিক লোনগুলোই এই গল্পের আসল ভিলেন, যা রাজেশকে ঋণের জালে একেবারে আষ্টিপৃষ্টে বেঁধে ফেলেছে। তো এবার আসা যাক সমাধানের দিকে। আমাদের তৃতীয় অধ্যায়, একটি 2 বছরের উদ্ধার পরিকল্পনা। প্রথম আর সবচেয়ে জরুরি পরামর্শটা ছিল ওর মাসিক 1,500 টাকার যে ইনভেস্টমেন্ট ছিল সেটা এক্ষুনি বন্ধ করা। দেখুন, যখন লোনের সুদের হার আপনার ইনভেস্টমেন্টের রিটার্নের চেয়ে অনেক অনেক বেশি, তখন কিন্তু ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়াটা একটা বড় ভুল। বরং সব টাকা এক জায়গায় এনে শুধু লোন শোধ করার দিকেই মন দেওয়া উচিত। এরপরেই আসে ডেট স্নোবল স্ট্র্যাটেজি। প্ল্যানটা খুব সহজ। প্রথমে হাতে থাকা অতিরিক্ত টাকা দিয়ে সবচেয়ে ছোট লোনটা আগে শোধ করে দেওয়া। যেই ওটা শোধ হয়ে যাবে, সেটার মাসিক কিস্তির টাকাটা তখন পরের লোনটা শোধ করার কাজে লেগে যাবে। এইভাবে একটার পর একটা লোন শোধ হতে থাকলে হাতে জমানো টাকার পরিমাণটা বাড়তে থাকবে, ঠিক একটা বরফের গোড়ার মতো, যেটা গড়াতে গড়াতে বড় হয়। আর এই টাকা দিয়েই সবচেয়ে ক্ষতিকর, মানে ওই 5% সুদের লোনটাকে শেষ করা যাবে। আর এই প্ল্যানটা কিন্তু কোনো আকাশকুসুম কল্পনা নয়, এর একটা পরিষ্কার টাইমলাইন আছে। ঠিক 24 মাসের একটা জার্নি। 5 মাসের মাথায় প্রথম লোন শেষ, 14 মাসের মাথায় দ্বিতীয়টা শেষ, আর ঠিক 2 বছরের মাথায় প্রায় সবকটা বড় সুদের লোন শোধ হয়ে যাবে। এই টাইমলাইনটা পুরো লক্ষ্যটাকেই চোখের সামনে একেবারে বাস্তব করে তুলেছে। আমাদের চতুর্থ অধ্যায়, সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কারণ এই প্ল্যানটা সফল করতে হলে শুধু টাকা পয়সার হিসেব করলেই হবে না, কিছু কঠিন ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে। রাজেশের সামনে তখন দুটো রাস্তা খোলা। একটা সহজ রাস্তা, মানে আর একটা লোন নিয়ে নেওয়া, নিজের বিয়ে বা বোনের বিয়ের মতো সামাজিক দায়িত্বগুলো চটজলদি সেরে ফেলা। কিন্তু এর ফল হতো আরও গভীর ঋণের জালে জড়িয়ে পড়া। আর অন্য রাস্তাটা ছিল কঠিন, কিন্তু সেটা ছিল মুক্তির রাস্তা। মানে আগামী 2 বছরের জন্য সব বড় অনুষ্ঠান বন্ধ রাখা আর নতুন কোনো লোন না নেওয়া। এই কঠিন সিদ্ধান্তটাকেই একটা 2 বছরের বনবাস বলা হয়েছে। মানে